আজকে তোমাদের যে কবিতাটা পড়াচ্ছি সেটা হচ্ছে আওয়ার ক্যাজুয়ার ইন আ ট্রি, যা লিখছে তরুদর। তিনি আমাদের ভারতবর্ষের কবি, আমাদের ইন্ডিয়ান কবি, তারপরে আবার আমাদের বাংলার কবি। তো পুরুষ যখন কবি হয় তখন তাকে বলা হয় ইংরেজিতে পোয়েট, আর মহিলা হয় তখন তাকে বলা হয় পোয়েটিজ। আমাদের পোয়েটিজ তরু দত্ত, এর পুরো নাম হচ্ছে তরুলতা দত্ত। আচ্ছা, ইনি মাত্র 21 বছর বেঁচে ছিলেন। এই কবিতাটা আমি তোমাদের পড়ানোর সময় একবার ডিটেলসে পড়িয়েছি, তবু পরীক্ষার শেষ মুহূর্তে আমি আরেকবার রিভাইজ করেছি যাতে তোমাদের সুবিধা হয়। তো যাক, 21 বছর বয়সে তিনি বেঁচে ছিলেন। তার জীবনের শেষ পর্যায়ে, শেষ মুহূর্তে তিনি এই কবিতাটা লিখেছিলেন। তার দুটো ভাই, তার একটা ভাই একটা বোন ছিল, আরু এবং আবজু। তারাও মারা গেছে যক্ষা বা টিবি রোগ অর্থাৎ টিউবারকিউলোসিস রোগে মারা গেছেন। তরুদত্ত নিজেও টিউবারকিউলোসিসে আক্রান্ত। এরকম অবস্থায় তার বাড়ির কাছে যে একটা গাছ ছিল, যেটা ক্যাজুরিনা ট্রি, সেই গাছতলায় তাদের 3 ভাই বোনের খেলাধুলার অনেক স্মৃতি তার মনের মধ্যে জড়িয়ে আছে। সেই স্মৃতিকে নিয়ে লেখা তার এই কবিতা। তো সেই জন্যই ক্যাজুরিনা ট্রিটাকে নিয়ে এই কবিতাটা তার লেখা। আর ক্যাজুরিনা ট্রি, এই কবিতাটি 55 লাইনের কবিতা, দীর্ঘ 55খানা লাইন। এই 55টা লাইন কবিতার, এই কবিতাটিকে 5টি স্তবকে ভাগ করা হয়েছে। প্রত্যেকটা স্তবকে আছে 11টি করে লাইন। তো এই 11টা লাইনে এক একটা স্তবক। এই 11টা লাইনে আবার দুটো ভাগ আছে। প্রথমে 8 লাইন, সেটাকে বলা হয় অক্টেট, আর পরে 8 লাইনের পরে হচ্ছে 3 লাইন, সেটা বলা হয় টেরসেট। এইরকম ভাগে কবিতাটা লেখা হয়েছে। তো কবিতাটা নেওয়া হয়েছে কোথা থেকে? অ্যানসিয়েন্ট ব্যালার্ড অ্যান্ড লিজেন্ড অফ হিন্দুস্তান। এটা মনে রেখো যে অ্যানসিয়েন্ট ব্যালার্ড অ্যান্ড লিজেন্ড অফ হিন্দুস্তান নামক এইখান থেকে কবিতাটা তার নেওয়া হয়েছে। তো আমরা বুঝলাম কি এটা একটা ওড। এটা একটা ওড। ওড মানে হচ্ছে শোক গাথা, যেখানে শোকের কথা লেখা থাকে। তার ভাই ও বোন মারা গেছে তরু দত্তের, তাই তাদেরকে যে শোক, সেটা সেই শোকটাই এখানে প্রকাশ করেছে একটা গাছের মাধ্যমে, একটা গাছের সঙ্গে, গাছের সম্পর্কে অনেক কথা বলার পর। যাক, আমরা সরাসরি কবিতায় চলে যাচ্ছি, কারণ তোমাদের এর আগে ডিটেলসে পড়ানো হয়েছে, তবু আর একবার বুঝে নাও যাতে তোমাদের সুবিধা হয়। দেখো, লাইক এ হিউজ পাইথন উইন্ডিং রাউন্ড অ্যান্ড রাউন্ড, ঠিক অজগর সাপের মতো। উইন্ডিং মানে কাজরিনা ট্রি কে বলছে, গাছটার জন্য বলছে যে ঠিক বলছে লাইক এ হিউজ পাইথন, এটা অজগর সাপের মতো। উইন্ডিং প্যাঁচিয়ে ধরে আছে, রাউন্ড অ্যান্ড রাউন্ড গোল গোল করে। দ্য রাগড ট্রাঙ্ক, ট্রাঙ্ক মানে হচ্ছে গাছের গুড়ি, রাগ মানে হচ্ছে অমসৃণ বা খসখসে। গাছের যে ত্বক, সে ত্বকটা তার আমাদের মতো মসৃণ হয় না, সেটা হচ্ছে খসখসে। সেই খসখসে ত্বকটাকে বলা হয়েছে রাগ। প্রত্যেকটা জায়গায় শব্দগুলো আরো একবার তোমরা আন্ডারলাইন করে নাও এবং সেই জায়গাটা বুঝে নাও। এই সব জায়গায় যেখানে যেখানে আন্ডারলাইন করতে বলবো সেখান থেকে তোমাদের এমসিকিউ আসার চান্সটা বেশি আছে, সেখান থেকে প্রশ্নগুলো আসবে। তা দেখো, দ্য রাগড ট্রাঙ্ক মানে ওই খসখসে যে গাছের গুড়ি, ইনডেন্টেড একটা ক্ষত সৃষ্টি করেছে, ডিপ উইথ স্কার্স, স্কার্স মানে হচ্ছে দাগ। একটা গাছে এভাবে জড়িয়ে জড়িয়ে ধরলে পরে যে একটা দাগ পড়ে, এবং সেই দাগটা গাছের গুড়িতে একটা খাল হয়ে গর্ত হয়ে বসে, সেই গর্তটাকে বলা হচ্ছে এখানে ইনডেন্টেড। ডিপ উইথ স্কার্স মানে দাগ, অর্থাৎ একটা পাইথন সাপের মতো মানে অজগর সাপের মতো কোনো একটা লতা পাতা ওই গাছটাকে জড়িয়ে জড়িয়ে ধরেছে এবং তার গাছের উপরে একটা দাগ তৈরি করেছে। আপ টু ইটস ভেরি সামিট নিয়ার দ্য স্টার্স, আর গাছটার জন্য বলছে এই গাছটা যেন বাড়তে বাড়তে একেবারে তারাকে ছুতে চলে যাচ্ছে, মানে আকাশের যে তারা, যে নক্ষত্র, সেই নক্ষত্রের ছোঁয়ার মতো আকাশ পর্যন্ত উঠে গেছে। অর্থাৎ অত দূর গাছ বাড়ে না, তবু এই গাছটার অতিরিক্ত বাড়ন্ত, এবং তাকে বেশি করে বলতে গিয়ে এই কথাটা কবি বলেছেন। এ কি বলছে? এ ক্রিপার ক্লিমস, ক্রিপার কোনগুলো? ক্রিপারটা আন্ডারলাইন করে এমসিকিউ আসবে। আচ্ছা, শেষ মুহূর্তে আমি যেগুলো বলছি এখানে যেখানে আন্ডারলাইন করতে, এটা মনে করে একটু আন্ডারলাইন করে নাও, সেই জায়গাটায় বলছো, সেই ওয়ার্ডের মানেটা ভালো করে বুঝে নেবে, এমসিকিউ সেই জায়গা থেকে আসবে। এ ক্রিপার ক্লিমস, ক্রিপার মানে হচ্ছে যখন কোনো একটা বড় গাছে লতানো গাছগুলো জড়িয়ে জড়িয়ে ওঠে, সেই লতানো গাছগুলোকে বলা হয় ক্রিপার। ক্লিমস মানে উপরে ওঠে। ইন হুজ এমব্রাসেস, এমব্রাসেস মানে আলিঙ্গন, আলিঙ্গন মানে জড়িয়ে ধরা। এমব্রাসেস
বাউন্ড নো আদার ট্রি কুড লিভ। অর্থাৎ তোমাকে এই যে ক্রিপার গুলো অর্থাৎ লতা পাতা অনেক লতানো গাছগুলো যেভাবে জড়িয়ে ধরে আছে আর যেভাবে তোমাকে আলিঙ্গন করে আছে, অন্য কোনো গাছ হলে সহ্য করতে পারতো না। অন্য কোনো গাছ হলে এত লতা জড়িয়ে ধরা গাছ আকাশে বা উপর দিকে উঠতে পারতো না, কাজরা ট্রি গুলো যেভাবে তুমি পেরেছো। আর একটি কথা, এটা কাজরা ট্রির সঙ্গে সে নিজের তুলনা করে বলেছে যে আমার জীবনের তরুদত বলেছে আমার জীবনে যে কষ্টটা আছে অন্য কোনো মেয়ে হলে হয়তো সহ্য করতে পারতো না, যে এইরকম অবস্থায় আমি আমার ভাই বোনকে হারিয়ে তার যে দুঃখ, সে দুঃখ অনেকটা কষ্ট অনেকটা চাপের মধ্যে আমি আছি। অর্থাৎ এই চাপের মধ্যে নিজের জীবনের সঙ্গে কাজরা ট্রির তুলনা করে বলেছে যে তোমাকে এতটা লতা পাতায় জড়িয়ে ধরেছে, অন্য কোনো গাছ হলে হয়তো বাঁচতে পারতো না। বাট গ্যালান্টলি দ্য জিয়ান্ট ওয়ার দ্য স্কার্ফ and flower are hung in crimson cluster all the bow among। আচ্ছা, এই লতা পাতাগুলো কে মানে একেবারে দৈত্যের মতো বলছে, একেবারে দৈত্যের মতো কাজরা ট্রি এই লতা পাতা গাছগুলোকে যেন পরিধান করে নিয়েছে, যেন পোশাক, যেমন সুন্দর একটা পোশাক অনেক সময় মেয়েরা বা যে ধরনের চাদরগুলো গায়ে পরে নেয় তাতে অনেক সুন্দর লাগে, সেই সমস্ত লতানো গাছগুলোকে কাজরা ট্রি নিজের পোশাকের মতো করে পরে নিয়েছে। এবং সেই লতানো গাছগুলোতে শুধু তার প্রত্যেকটা শাখায় কি বলেছে, দ্য বো অ্যামং, প্রত্যেকটা শাখা প্রশাখায় ফুল ধরেছে, অ্যান্ড ফ্লাওয়ার আর হাং, ফুলগুলো সেগুলো ধরে ধরে ফুল ফুটে ফুটে সেগুলো ঝুলছে। কেমন ফুল? ইন ক্রাইমসন ক্লাস্টার, ক্রাইমসন মানে হচ্ছে রক্তিম লালাব, গাঢ় লাল অর্থাৎ একেবারে লাল। এই ক্রাইমসন মানে হচ্ছে রেড, পুরো রেড, ক্রাইমসনটা আন্ডারলাইন করো। আর বলা হচ্ছে কি ক্লাস্টার, ক্লাস্টার মানে কি? ক্লাস্টার মানে হচ্ছে এক জায়গায় অনেকগুলো ফুল ফুটে ফুটে থোকা থোকা ফুটে থাকাকে বলা হয়েছে ক্লাস্টার। পরে এসো, ওয়ার অন অল ডে আর গ্যাদার্ড বার্ড অ্যান্ড বি, যেখানে এই যে লতানো গাছগুলো ফুল ধরে আছে এবং সেই ফুল প্রত্যেকটা শাখাতে ফুলগুলো ঝুলছে, সেইখানে ভিড় করে থাকে সারাদিন, ওয়াল ডে সারাদিন গ্যাদার্ড ভিড় করে থাকে বার্ড অর্থাৎ পাখি, অ্যান্ড বি মানে মৌমাছিগুলো। অ্যান্ড অফট, অফট মানে অফেন, and oft at night the garden overflow with one sweet song that seemed to have no close। এবং সেইখানে ওই গাছটার উপরে বিভিন্ন রকমের পাখি ও মৌমাছি এরা এসে সারাক্ষণ সবসময় খালি গুঞ্জন গুনগুন গুনগুন করে যেন একটা গান, সুন্দর একটা মানে মিষ্টি গান, কি বলছো, উইথ ওয়ান সুইট সং, একটা মিষ্টি গান ধরে। আর সেই গানটা কি হয়? ওভারফ্লো, একেবারে মুখরিত হয়। গার্ডেন ওভারফ্লো অর্থাৎ পুরো বাগানটা মুখরিত হয় পাখিদের আর এই পতঙ্গদের গানে, অর্থাৎ তাদের যে শব্দ, তারা যে শব্দ করে সেটা একটা বাদ্যযন্ত্রের মতো, মিউজিকের মতো বাজতে থাকে। আর সেই গান দ্যাট সিম টু হ্যাভ নো ক্লোজ, সেই গান যেন থামতেই চায় না, থামতেই চায় না, থামারে নয়। সাং ডার্কলিং ফ্রম আওয়ার ট্রি হুইল মেন রিপোজ, আর কি হয় ঠিক হুইল মেন রিপোজ, মেন মানে হচ্ছে পুরুষ মানুষ, এই পুরুষ মানুষরা যখন রাত্রে বেলায় ঘুমাতে যায় ঠিক তখনও পর্যন্ত ওই গাছ থেকে রাত্রে ডাকতে থাকে। ডার্কলিং, ডার্কলিং মানে হচ্ছে বিটেল জাতীয় পোকা, যে পোকাগুলো রাত্রে ডাকে। তাহলে দিনের বেলায় তখনও এই গাছের উপরে যেন একটা গান বাজনার সঙ্গীত মুখরিত হয়, রাত্রিবেলাতে যেন সেই সমস্ত পোকাগুলো ডাকতে থাকে। স্ট্যাঞ্জারে এসে দেখো কি বলছে, when first my casement is wide open thrown at dawn, যখন ভোরবেলা আমি আমার কেসমেন্ট অর্থাৎ জানালা, কেসমেন্ট মানে জানালা, ওয়াইড ওপেন এই পাশাপাশি জানালাটা যখন খুলি, থ্রন ধাক্কা মেরে, তখন কি হয়, মাই আইজ ডিলাইটেড অন ইট রেস্ট, তখন এই কাজরিনা গাছের প্রতি আমার চোখ মুগ্ধ হয়ে যায়। যখন কাজরিনা গাছটার প্রতি আমরা দৃষ্টিপাত করি তখন আমার চোখ কি হয়ে যায়, একেবারে মুগ্ধ হয়ে যায়। সামটাইমস কখনো কখনো, অ্যান্ড মোস্ট ইন উইন্টার, আর শীতকালে তো অবশ্যই, শীতকালে তো বটেই, শীতকালে তো আমার চোখ মুগ্ধ হয়। অন ইটস ক্রেস্ট, আর এই কাজরিনা গাছের একটা শুকনো ডাল, আচ্ছা ক্রেস্ট মানে হচ্ছে গাছের একটা ডাল, উঁচু জায়গা যেটা শুকনো ডাল, সেই শুকনো ডালে এ গ্রে বেবন, গ্রে বেবন মানে একটা ধূসর হনুমান, ধূসর মানে একটু বয়স্ক, একটা বয়স্ক হনুমান, সিট স্ট্যাচু লাইক এ অ্যালন,
ওয়াচিং দ্য সানরাইজ, তাহলে এই কাজিরাঙা গাছের একটা শুকনো উঁচু ডালে একটা ধূসর বেবুন বসে থাকে এবং সেখান থেকে সে দেখে, কি দেখে? সূর্যোদয়। এটাও দেখে এমসিকিউ আসবে যে সানরাইজ কে দেখতো, সানরাইজ কে দেখতো? উত্তর হবে কি? বেবুন। এটাও আন্ডারলাইন করে রাখো, বেবুন দেখতো সানরাইজ। আর কি? হুইল অন লোয়ার বো, আচ্ছা ওয়ান লোয়ার, লোয়ার মানে নিচু, বো মানে গাছের শাখা প্রশাখা, আর এই গাছটার নিচের শাখা প্রশাখাগুলিতে হিজ পিউনি, হিজ মানে হিজ কার? এই হনুমানটার, পিউনি মানে তার বাচ্চারা, এই হনুমানের বাচ্চারা, হ্যাঁ হনুমানের বাচ্চারা অফস্প্রিং লিভ অ্যাবাউট অ্যান্ড প্লে, তারা এই নিচে ডালগুলোতে লাফালাফি করত এবং তারা খেলা করত। অ্যান্ড ফার অ্যান্ড নিয়ার, কথাটা বুঝে যাও, অ্যান্ড ফার অ্যান্ড নিয়ার, অ্যান্ড ফার মানে দূরে, অ্যান্ড নিয়ার এবং কাছে, দূরে কাছে, অর্থাৎ এইরকম দুরকম শব্দ, বিপরীত শব্দ ব্যবহার করা হয়েছে, মানে বোঝানো হচ্ছে এটা না বেশি দূরে না বেশি কাছে। তাই বলছে অ্যান্ড ফার অ্যান্ড নিয়ার কোকিলাস হেল দ্য ডে, মাঝামাঝি মানে না দূরে না কাছে একটা জায়গা থেকে কোকিলাস অর্থাৎ কোকিল পাখি ডাকে, হেল দ্য ডে দিনের সূচনা করে, খুব সকাল বেলায় তখন সে কোকিল পাখি ডাকে। এটাও এমসিকিউ আসবে যে কোন পাখি ডাকতো, হু হেল দ্য ডে মানে কে দিনের সূচনা করে, উত্তর হবে কোকিলাস। তাই কোকিলাস তখন কি করে? হেল দ্য ডে, কোকিলার পাখি ডাকতে থাকে। এন্ড টু দেয়ার পাশ্চার ওয়েন্ট আওয়ার স্লিপি কাউ, আর কি? আর এই সকাল সকাল মানে সারা রাত্রি বসে থেকে থেকে যে সমস্ত গরুগুলো আমাদের ঘুমিয়েছিল, সেই গরুগুলো কি হয়? এই ভোরবেলা তাদের ঘুম ভাঙে, ঘুম ভাঙার পর তৃণভূমির দিকে তারা হাঁটতে হাঁটতে মৃদুমন্ত গতিতে ঘুমাচ্ছন্ন তন্দ্রাচ্ছন্ন চোখ নিয়ে তারা হাঁটতে হাঁটতে সেদিকে চলতে থাকে। পাশ্চার, পাশ্চার মানে হচ্ছে তৃণভূমি, ওটা আন্ডারলাইন করে রাখো। পাশ্চার মানে তৃণভূমি, ওয়েন মানে চলে যায় তৃণভূমির দিকে, টু স্লিপি কাউ ওই ঘুমান্ত গরুগুলো, মানে ঘুম থেকে কেবল সদ্য জেগে ওঠা গরুগুলো চলে যেত তাদের তৃণভূমির দিকে। অ্যান্ড ইন দ্য শ্যাডো, এবং একটা বড় ছায়া, অন দ্য ব্রড ট্যাঙ্ক, ব্রড ট্যাঙ্ক, ট্যাঙ্ক মানে হচ্ছে কোনো জলের ট্যাঙ্কি, অর্থাৎ এখানে জলের ট্যাঙ্কি হবে না, কোনো একটা বড় জলাশয়, কোনো একটা বড় জলাশয়। ব্রড ট্যাঙ্ক কাস্ট বাই দ্য হোয়া ট্রি, একটি গাছের ছায়া যেখানে পড়তো, শ্যাডো মানে ছায়া, কিন্তু এখানে জলের উপরে একটা গাছের ছায়া পড়েছে, তো জলের উপরে যে গাছের ছায়া, সেই ছায়া মানে যে গাছের ছায়াটা হয় সেই ছায়াতে, সো বিউটিফুল অ্যান্ড ভ্যাস্ট, যেটা খুবই সুন্দর, ওই গাছের ছায়াটা জলে পড়েছে সেটা খুবই সুন্দর এবং খুবই বিশাল। দ্য ওয়াটার লিলিজ স্প্রিং লাইক স্নো ম্যাসিভ, অর্থাৎ আর সেইখানে যেখানে গাছের ছায়াটা হয়েছে সেই জায়গাটায় জলে, অর্থাৎ জলে যেখানে গাছের ছায়া হয়েছে সেইখানে অসংখ্য মানে অনেক প্রচুর ওয়াটার লিলিজ ফুল, স্প্রিং মানে ফোটা, স্প্রিং মানে ফোটা, আর ওয়াটার লিলি স্প্রিং মানে ওয়াটার লিলি ফুলগুলো ফুটে আছে, লাইক স্নো ম্যাসেড, ম্যাসেড মানে হচ্ছে স্নো অর্থাৎ বরফ, ম্যাসেড মানে একত্রিত হওয়া, মানে অনেকগুলো বরফ এক জায়গায় একত্রিত হয়ে সাদা রঙের হয়ে আছে। অর্থাৎ তোমাদের বলি ওয়াটার লিলি ফুল মানে কোনগুলো? বিভিন্ন আঞ্চলিক এলাকায় আঞ্চলিক ভাষায় অনেক রকম নাম দেওয়া হয়, আমরা আমাদের এখানে গোদা বাংলায় ওয়াটার লিলি ফুল বলতে আমরা হেলা ফুলগুলোকে বুঝি, যেগুলো কালার প্রায় সাদা সাদা, সবগুলো হেলা ফুল একসঙ্গে যদি ধরে মানে ফুটে ওঠে তা পুরোটা সাদা, পাপড়িগুলো এত সাদা হয়ে থাকে যেন মনে হয় বরফের একটা স্তূপ এখানে জলের উপরে বিছানো আছে, এটা বরফের স্তূপ। সেইটাকে কবি মানে রত্নদত্ত দেখেছে, দেখার পর সেটাকে বলছে যেন এটা একটা বরফের স্তূপের মতো লাগে। প্রশ্ন হবে এটা ওয়াটার লিলি এই ফুলগুলোকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? স্নো ম্যাসেজের সঙ্গে তুলনা করা হয়েছে। এটাও এমসিকিউ আসতে পারে, তোমরা এই জায়গাটাও দাগ মেরে রাখো। সেকেন্ড স্ট্যান্ডার হয়ে গেল, থার্ড স্ট্যান্ডার দেখো, বাট নট বিকজ অফ ইটস ম্যাগনিফিসেন্স ডিয়ার ইজ দ্য কাজরিনা টু মাই সোল, অর্থাৎ এই কাজরিনা গাছটা আমার হৃদয়ে আবদ্ধ হয়ে আছে, এই গাছটা আমার হৃদয়কে গ্রহণ করে আছে, এই গাছটা আমার কাছে এত প্রিয় হয়ে আছে, কিসের জন্য? তার এই বিশালতা, তার এই সৌন্দর্যের জন্য না, তা কিন্তু নয়। এই গাছটা এত সৌন্দর্য এত বিশালতার জন্য গাছটা যে আমার কাছে আপন, আমার কাছে প্রিয়, এটা কিন্তু নয়, তার জন্য নয়। তাহলে কেন এই গাছটা তার কাছে প্রিয় কবির কাছে? বিনিথ ইট
উই হ্যাভ প্লেড, আসলে এই কাজরিনা গাছটার নিচে আমরা খেলতাম। আমরা, উই, আমরা, আমরা কারা? আমরা হচ্ছে তোরদত এবং তার দুই ভাই বোন আরু এবং আবজু। তো তারা খেলতো। দো ইয়ার্স মে রোল, যদিও এখন কয়েক বছর গুটিয়ে গেছে, অর্থাৎ কয়েকটা বছর কেটে গেছে। ও সুইট কম্পানিয়ন্স, তার ভাই বোনদের কথা মনে করে বলছে, ও হে, ও সুইট কম্পানিয়ন, হে আমার মিষ্টি সঙ্গীরা, লাভ উইথ লাভ ইন্টেন্স, তোমাদের কি গভীর ভালোবাসা দিয়েই না ভালোবাসতাম। কাকে বলছে? তোরদত তার ভাই বোনদেরকে উদ্দেশ্য করে বলছে, ও সুইট কম্পানিয়ন্স, ও আমার মিষ্টি সঙ্গীরা, লাভ উইথ লাভ উইথ লাভ ইন্টেন্স, কি গভীর ভালোবাসা দিয়েই না তোমাদের ভালোবাসতাম। ফর ইয়োর সেক শ্যাল দ্য ট্রি বি এভার ডিয়ার, তোমাদের জন্য, তোমাদের জন্য, আরুকে আবজুকে উদ্দেশ্য করে, তোমাদের জন্য এই কাজরিনা গাছটা আমার কাছে প্রিয়, তোমাদের জন্য এই কাজরিনা গাছটা আমার মনকে অধিকার করে আছে, আমার কাছে প্রিয় হয়ে আছে। কার জন্য? তার ভাই ও বোনের জন্য। গাছটার বিশালতা সৌন্দর্যের জন্য তা কিন্তু নয়, তার ভাই ও বোনের স্মৃতি এই গাছের সঙ্গে মিশে আছে। পরের লাইনে কি বলছে দেখো, ব্লেন্ড, ব্লেন্ড মানে কি? মিশে থাকা বা মিশে যাওয়া। ব্লেন্ড উইথ ইউর ইমেজ, বলছে তোমাদের প্রতিচ্ছবি এই গাছের ছবির সঙ্গে মিশে আছে। ইট শ্যাল অ্যারাইজ ইন মেমোরি, যখনই আমি গাছটাকে দেখি আমার স্মৃতিতে তোমাদের ইমেজ ভেসে ওঠে। তাহলে তোরদত কি বলছে? যখনই আমি গাছটাকে দেখি, গাছটাকে দেখার সঙ্গে সঙ্গে আমার মেমোরিতে অর্থাৎ আমার স্মৃতিতে তার মানে তোমাদের ছবি অর্থাৎ তরুদত্তের মাথার মধ্যে, তার স্মৃতির মধ্যে তার ভাই ও বোনের প্রতিচ্ছবি ভেসে ওঠে এই গাছটার মাধ্যমে, এই গাছটার মাধ্যমে। টিল দ্য হট টিয়ার্স ব্লাইন্ড মাইন আইজ, আর ততক্ষণ সে গাছটার দিকে তাকিয়ে থাকে, আর ততক্ষণ সে তার ভাই বোনদেরকে দেখতে পায়, যতক্ষণ গরম অশ্রু, অশ্রু মানে চোখের জল, টিয়ার্স অশ্রু, গরম অশ্রু, অশ্রু কেমন না? তো গরম, হট টিয়ার্স, হট টিয়ার্স, গরম অশ্রু যতক্ষণ পর্যন্ত তোরদত্তের চোখটাকে অন্ধ করে না দেয়, অর্থাৎ চোখের জলে চোখটা ঢাকা না পড়ে যায়, ততক্ষণ পর্যন্ত তার ভাই বোনদের প্রতিচ্ছবি সে দেখতে পায়। তাই বলছে এখানে, কি বলছে যে টিল দ্য হোয়াট টিয়ার্স ব্লাইন্ড মাইন আইজ, যতক্ষণ পর্যন্ত আমার চোখ ঢেকে না যাচ্ছে চোখের জলে, ততক্ষণ পর্যন্ত আমি তোমাদের প্রতিচ্ছবি দেখতে থাকি। হোয়াট ইজ দ্যাট ডার্জ, হোয়াট হোয়াট ইজ দ্যাট ডার্জ লাইক মারমার্ড দ্যাট আই হেয়ার লাইক দ্য সি ব্রেকিং অন এ সিঙ্গেল বিচ। তারপর আরো কি বলছে, কি যেন একটা শব্দ, কি যেন একটা শোক ভীতি সময় একটা অস্পষ্ট শব্দ। মারমার্ড মানে হচ্ছে একটা অস্পষ্ট শব্দ, তাহলে আর ডার্জ মানে হচ্ছে শোক গাথা বা শোকপূর্ণ বা শোক সম কোনো একটা গীত বা একটা আওয়াজ। হ্যাঁ, তাহলে হোয়াট ইজ দ্যাট ডার্জ, কি যেন একটা শোক সম আওয়াজ, লাইক মারমার যেটা অস্পষ্ট, দ্যাট আই হেয়ার যেটা আমি শুনতে পাই, লাইক দ্য সি ব্রেকিং অন এ সিঙ্গেল বিচ, যেন এই শব্দটা মনে হচ্ছে সমুদ্র উপকূলে সমুদ্র তরঙ্গের ঢেউয়ে যেন সমুদ্র উপকূল ভেঙে পড়ে সেই রকম একটা শব্দ, বা সমুদ্র উপকূলে সমুদ্র তরঙ্গে যেমন ধাক্কা মারে সেখানে নুড়ি পাথরগুলোর মধ্যে ঠুংঠাং যে শব্দ হয়, ঠিক সেরকম একটা শব্দ আমি যেন শুনতে পাই। কিসের শব্দ এটা? পরে বুঝতে পারছে তোরদত, ইট ইজ দ্য ট্রিজ ল্যামেন্ট। হ্যাঁ, বুঝতে পারলাম, এটা হচ্ছে সেই গাছের বিলাপ, যে গাছটা বিলাপ করতে থাকে, শোক করতে থাকে, সেইটা কবি মানে আমাদের কবিনী অর্থাৎ তোরদত সে শুনতে পান। অ্যান এয়ারি স্পিচ, এটাকে কি বলা হয়েছে? এয়ারি, এয়ারি স্পিচ, এয়ারি স্পিচ মানে হচ্ছে একটা ভুতুড়ে শব্দ। আচ্ছা, কেন এটাকে ভুতুড়ে বলা হয়েছে? এটাকে এই কারণে ভুতুড়ে বলা হয়েছে, কবি কবি তোরদত যখন কলকাতায় থাকতো, তো কলকাতায় থাকার সময় সেখানে তার কাজরিনা ট্রি ছিল, কিন্তু তিনি এখন কলকাতায় নেই, তিনি এখন হয়তো বিদেশে অন্য জায়গায় আছেন, কিন্তু তবুও সেখান থেকে তার এই শব্দ শুনতে পাচ্ছে, যেটা আর কেউ শুনতে পাচ্ছে না, শুধু তোরদত নিজে শুনতে পাচ্ছে। অথচ তার কাছে না ক্যাজরিনা ট্রি আছে, না সমুদ্র মানে এ আছে, সমুদ্র আছে, না সত্যিকার সে বাস্তব শব্দ হচ্ছে যেটা আর কেউ শুনতে পাচ্ছে, কেউ পায় না, শুধু ওই শুনতে পাচ্ছে, সেটা অন্তর্দৃষ্টি শুনতে পাচ্ছে এরকম শব্দ। তাই সেই শব্দটাকে সেখানে কি বলা হয়েছে? ভুতুড়ে শব্দ বলা হয়েছে। এটা তার স্মৃতি, তার মনের দৃষ্টিতে সে এইরকম শব্দ
শুনতেও পাচ্ছে আর এরকম শব্দ সে অনুভব করতে পারছে। তাই বলছে দ্যাট হ্যাপলি, সম্ভবত, পারহ্যাপস, হ্যাপলি মানে পারহ্যাপস, দ্যাট হ্যাপলি টু দ্য আননোন ল্যান্ড মাই রিচ, অর্থাৎ ওই শব্দ যেটা কলকাতার বুকে ছিল, যেটা আমার জন্মভূমিতে ছিল, আমি আমার জন্মভূমিতে নেই, আমি বিদেশে আছি, তবু সেই শব্দ ওখান থেকে আমার কানে ভেসে উঠছে। অর্থাৎ আমার মাতৃভূমির সেই শব্দ আর মাতৃভূমির সেই স্মৃতি আর মাতৃভূমির সেই শোক গাথা কথাগুলো এখন আমার কানে বাজছে। তাই এটাকে মানে তোরদৎ ভুতুড়ে বলেছে, কারণ তিনি নিজে একা শুনতে পাচ্ছেন, সেখানে আর কেউ শুনতে পান না। তাই বলছে যে সেই শব্দটা তার বিদেশ পর্যন্ত চলে গেছে, আসলে এটা একটা তার অন্তর্দৃষ্টিমূলক একটা উপলব্ধি। তারপরে ফোর্থ স্ট্যান্জা দেখো, আননন ইয়েট ওয়েল নন, অজানা তবু জানা, মানে কি অজানা অর্থাৎ তিনি জানেন, তরুদত্ত জানেন, তার জন্য বলা হচ্ছে ওয়েল নন। ওখানে আর কেউ জানে না, তার জন্য বলা হচ্ছে আননন। আননন ইয়েট ওয়েল নন টু দ্য আই অফ ফেথ, বলছে আননন অজানা, ইয়েট ওয়েল নন তবুও জানা, কিভাবে জানা? টু দ্য আই অফ ফেথ, বিশ্বাসের চোখে জানা। অর্থাৎ কবিনী তোরদত্ত যখন বিদেশে আছেন, বিদেশে থাকার পর এই সমস্ত উপলব্ধিগুলো তিনি করতে পারছেন, যেটা আর কেউ করতে পারে না। তাই সকলের কাছে সেটা আননোন বা অজানা, কিন্তু তোরদত্ত সেটা জানতে পারছেন, তাই তার কাছে ওয়েল নন। জানতে পারছেন তোরদত্ত কিসের মাধ্যমে? আই অফ ফেথ, বিশ্বাসের চোখে জানতে পারছেন। আই অফ ফেথ, তিনি বিশ্বাসের চোখে সেটা জানতে পারছেন। I have heard that well far far away in distant lands, আমি শুনতে পাচ্ছি সেই সমুদ্রের আর্তনাদ, আমি শুনতে পাচ্ছি সেই গাছের ল্যামেন্ট, সেই বিলাপ, কোথা থেকে? দূর দূর দূর, অনেক দূরে, ডিস্ট্যান্ট ল্যান্ড, অনেক দূর থেকেও সেই আমি বিলাপ যেন শুনতে পাচ্ছি। বাই ম্যানি এ শেল্টার্ড বে, শেল্টার্ড বে মানে হচ্ছে কোনো একটা প্রোটেক্টিং এলাকা, হ্যাঁ, বা সমুদ্র উপকূলে বলা যেতে পারে। তাই তোরদত্ত যেখানে আছে সেটা খুবই একটা শেল্টার বে জায়গা, তো সেই শেল্টার বে জায়গাতেও সেইখানেও সে এই ধরনের শব্দটা শুনতে পাচ্ছে, উপকূলে ওখানেও সে শুনতে পাচ্ছে। কিরকম ভাবে শুনতে পাচ্ছে? when slumbered in his cave, যখন সমুদ্র তরঙ্গগুলি ঘুমাচ্ছে, স্লাম্বার্ড যখন সমুদ্র তরঙ্গগুলি বা সমুদ্র যে তরঙ্গ সেগুলো আচ্ছন্ন, তন্দ্রাচ্ছন্ন, স্লাম্বার্ড ইন হিজ কেভ, অর্থাৎ উপকূলের সমুদ্রের তরঙ্গগুলো যখন তার জলের তলায় ঘুমাচ্ছে, তা ওয়াটার রেট, আর জলের দস্যু, রেট মানে হচ্ছে দস্যু, জল দস্যু নয়, জল দস্যু মানে জলে যারা ডাকাতি করে তারা হচ্ছে জলপথেরা ডাকাতি, তাদের জল দস্যু বলা হয়। আর এটা হচ্ছে জলের দস্যু মানে হচ্ছে বড় বড় যে তরঙ্গ, যে ঢেউ যেগুলো আসলে পড়ে উপকূল ভাগে এবং সব তছনছ করে দেয়, সেগুলোকে বলা হচ্ছে ওয়াটার রেট। সেগুলো কি হচ্ছে? সেগুলো ঘুমাচ্ছে। কোথায় ঘুমাচ্ছে? ওই সমুদ্রের উপকূলের জলের তলদেশে। এই সমস্ত যখন প্রকৃতিটা শান্ত, যখন সমুদ্র তরঙ্গগুলো ঠিক যেন মাতৃগর্ভে ঘুমার মতো, কে অর্থাৎ গুহাতে ঘুমাচ্ছে, অ্যান্ড দ্য ওয়েভ, ঠিক সেই সময় ওই সমুদ্রের ঢেউ, সমুদ্র তরঙ্গ আর ঢেউ কিন্তু এক জিনিস নয়, তোমরা কিন্তু এটাকে কখনো এক করে নিও না। যারা ভূগোলের ছাত্র তারা ভালো বুঝতে পারবে, তরঙ্গ আলাদা, ঢেউ আলাদা। তো যাই হোক, দেখো, অ্যান্ড দ্য ওয়েভ, আর সমুদ্রের সেই ঢেউগুলো জেন্টলি কিসড দ্য ক্লাসিক শোর, এই ঐতিহ্যবাহী সমুদ্র উপকূলটাকে আলতোভাবে এসে চুম্বন করছে, উপকূলটাকে চুম্বন করছে, কি? সমুদ্রে আলতোভাবে আসা ঢেউটা চুম্বন করছে। অফ ফ্রান্স আর ইটালি বিনিথ দ্য মুন, আর কবি আছেন কোথাও হয়তো ফ্রান্সে অথবা ইটালিতে, বিনিথ দ্য মুন, একটা চাঁদের আলো, জ্যোৎস্নাকৃত আলোর রাত্রে, সেই রাত্রে চাঁদের আলোর নিচে তিনি আছেন, যেটাকে তাকে অপরূপ একটা সুন্দর লাগছে। when earth lay danced in a dreamless zone, যখন শোন মানে হচ্ছে অচেতন, যখন পৃথিবীর সমস্ত কিছুই একটা মন্ত্রমুগ্ধ হয়ে, এ ড্রিমলেস মানে ঘুমাচ্ছে কিন্তু স্বপ্নহীন, শোন মানে হচ্ছে অচেতন, SWON শোন মানে হচ্ছে অচেতন, অচেতন হয়ে,
অচেতন হয়ে যখন ঘুমিয়ে আছে, অ্যান্ড এভরি টাইম দ্য মিউজিক রোজ বিফোর মাইন ইনার ভিশন রোজ এ ফার্ম সাবলাইম। অর্থাৎ যখন পৃথিবীর প্রত্যেকটা অংশ, পৃথিবীর প্রত্যেকটা পার্ট গভীর রাত্রে যখন ঘুমিয়ে আছে, সবাই যখন একবারে অচেতন, একটা ড্রিমলেস পরিবেশে আর স্বপ্নহীন ভাবে যখন অচেতন হয়ে আছে, তখন কবি শুনতে পাচ্ছেন, অর্থাৎ তরুদত্ত শুনতে পাচ্ছেন তার মনের মধ্যে জেগে উঠছে একটা মিউজিক। এ বলছে অ্যান্ড এভরি টাইম, প্রত্যেক মুহূর্তে তিনি শুনতে পাচ্ছেন দ্য মিউজিক রোজ জেগে উঠছে বিফোর মাইন্ড ইনার ভিশন রোজ ফ্রম সাবলাইম। অর্থাৎ এইভাবে তিনি যে আওয়াজ বা শব্দ শুনতে পাচ্ছেন, সেটা কিভাবে পাচ্ছেন? এটা হচ্ছে ইনার মানে কি, এটা আন্ডারলাইন করে রাখো। ইনার মানে অন্তর, একেবারে অন্তর। ইনার ভিশন মানে অন্তর্দৃষ্টিমূলক, অর্থাৎ অন্তর্দৃষ্টিতে, অন্তর দিয়ে তিনি উপলব্ধি করতে পারছেন সেই শব্দ, দূরের শব্দ। এটা আর একবার কথা হলো না এরকম যে আই অফ ফেথ, যে বিশ্বাসের চোখে তিনি এটা দেখতে পাচ্ছেন, আর এখানে বলছে অন্তর্দৃষ্টি তিনি অনুভব করতে পারছেন। এটাই দ্য ফার্ম ও ট্রি, বলছে ও গাছ, তারপরে বলছে গাছকে ও গাছ, অ্যাজ মানে ওখানে একটা আবেগ সূচক চিহ্ন দেওয়া আছে, তারপরে স্ল্যাম চিহ্ন আছে। ও গাছ বলছে হাই গাছ, অ্যাজ ইন মাই হ্যাপি প্রাইম, যখন আমার সুখের সময় ছিল, যখন আমার সুখের সময় ছিল, আই স দি, আমি তোমায় দেখেছি, অর্থাৎ আমি অন্তর্দৃষ্টি তোমাকে দেখতে পাচ্ছি, কোথাও যেন দেখা দেখা লাগছে তোমাকে, এরকম গাছটাকে বলছে। তারপরেই গাছটাকে সম্বোধন করে বলছে ও গাছ, হ্যাঁ আমি তোমায় দেখেছি তোমাকে আমি, আই স দি, আমি তোমায় দেখেছি, ইন মাই ওন ল্যান্ড নেটিভ ক্লাইম, অর্থাৎ আমি তোমায় দেখেছি আমার নেটিভ অর্থাৎ জন্মভূমি, ক্লাইম অর্থাৎ ক্লাইম মানে হচ্ছে ক্লাইমেট অর্থাৎ জলবায়ু বা মাতৃভূমি। তাহলে গাছটাকে কোথায় দেখেছে বলছি? অত দূর থেকে তরুদত্ত কি বলছে? হ্যাঁ কাজিনা ট্রি, আমি তোমায় দেখেছি। কোথায় দেখেছি? আমার মাতৃভূমিতে। আমি তোমার কাছে মানে তোমার ওখানে আমরা বসেছি, খেলেছি, তোমার সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে আছে, আমার মাতৃভূমিতে তোমাকে আমি দেখেছি। অর্থাৎ তাই এই গাছটার সঙ্গে তার একটা নিগুড় সম্পর্ক একটা আছে তরুদত্তের, সেই জন্য এই কথাটা বলা হলো। আচ্ছা, লাস্ট স্ট্যান্জা, তারপর দেখো কি বলছে লাস্ট স্ট্যান্জারে। দেয়ারফর, এই জন্য মানে কি জন্য? যে গাছটার সঙ্গে তার এতগুলো এত ভালো সম্পর্ক, এত স্মৃতি জড়িয়ে আছে, তার জন্যই তরুদত্ত বলছে এই জন্য আই ফেন, আমি ইচ্ছা প্রকাশ করেছি, আই ফেন মানে ইচ্ছা প্রকাশ করে, আই ফেন উড কনসিক্রেট এ লে, সেই জন্যই আমার ইচ্ছা হয়েছে আমি একটা উৎসর্গ করব কবিতা। এটা লাগবে নাও, কনসিক্রেট মানে উৎসর্গ করা, ফেন মানে ইচ্ছা প্রকাশ করা, আর লে মানে কবিতা, লে মানে কবিতা। তাই বলছে দেয়ারফর আই ফেন উড কনসিক্রেট এ লে, সেই হেতু বা সেই জন্যই আমি, আমার ইচ্ছা হয়েছে তোমাকে আমি উৎসর্গ করব একটি কবিতা, অ্যান্ড টু দাই ওয়ানার, তোমার সম্মানের জন্য। তারপরে কি বলছে? ট্রি বিলাভড অফ দোজ, হে গাছ তুমি কত প্রিয় ছিলে তাদের কাছে, তোমাকে তারা কত ভালোবাসতো। বিলাভ অফ দোজ, তারা মানে কারা? তরুদত্ত এখানে তার গাছটাকে বলেছে তোমাকে তারা কত ভালোবাসতো। এই তারা মানে কারা? দোজ মানে তার ভাই এবং বোন আরু ও আবজুর কথা বলা হচ্ছে, যে তারা তোমাকে কত ভালোবাসতো। হু নাও ইন ব্লেস স্লিপ ফর এই রিপোজ, তারা এখন মানে ঘুমিয়ে গেছে। হু নাও, তারা এখন, ইন ব্লেসড ঘুমিয়ে গেছে, স্লিপ ব্লেস স্লিপ, ফর এই রিপোজ চিরদিনের জন্য, রিপোজ মানে চিরতরের জন্য, তার চিরদিনের জন্য এখন তারা কি হয়েছে? ঘুমিয়ে গেছে মানে মারা গেছে। ডিয়ারার দেন লাইফ টু মি, কি বলছে? তারা আমার প্রাণের থেকেও আমার কাছে প্রিয় ছিল। তরুদত্ত বলছে আমার ভাই বোন আমার প্রাণের থেকেও আমার প্রিয় ছিল। অর্থাৎ তরুদত্ত কি বলছে? তার ভাই বোনটা তার প্রাণের থেকেও প্রিয়, প্রাণের বিনিময়ে, ও নিজের প্রাণের বিনিময়ে যদি তার ভাই বোনকে ফিরে পায়, তার মানে সেটাও সে করতে রাজি আছে। এই জন্য বলা হয়েছে যে আমার প্রাণের থেকেও আমার ভাই বোন আমার কাছে প্রিয় ছিল। অ্যালাস হোয়ার দে, হাই হাই কোথায় তারা এখন, এখন তারা কোথায়, কোথায় তারা এখন। তারপরে কি বলছে দেখো, মাইস্ট দো বি নাম্বারড, দো মানে তুমি, তাই তরুদত্ত গাছটাকে বলছে কাজিনা ট্রিকে তুমিও একদিন নাম্বার হয়ে যাবে, তুমিও একদিন গোনা হয়ে যাবে। যখন, কখন? when my day are done, যখন আমার দিন শেষ হয়ে যাবে।
দেখো পৃথিবীতে কেউ কখনো থাকে না, চিরদিন কেউ থাকে না। প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা জীবকে একদিন মৃত্যুবরণ করতে হবে। আর পৃথিবীর বুকে সব থেকে কঠিন এবং সব থেকে সহজ এবং সব থেকে চিরসত্য জিনিস একটা, সেটা হচ্ছে মৃত্যু। পৃথিবীতে সবচাইতে বড় সত্য কথা যেটা, সেটা হচ্ছে মৃত্যু। এটাকে কেউ অস্বীকার করতে পারবে না। যদিও সবাই মৃত্যুকে ভয় করে, তবুই সেটা সত্য। একদিন সবাইকে মৃত্যুবরণ করতে হবে। তাই কেউ কখনোই চির অমর হতে পারে না, কখনোই চির অমর হতে পারে না, চিরকালের জন্য কেউ জীবিত থাকতে পারে না। তাই এখানে তুরুদত বলছে, যখন আমি থাকবো না, when my days are done, যখন আমার দিন শেষ হয়ে যাবে, আমি যখন আর থাকবো না, আমি যখন মরে যাব। কারণ এমনিতেই তিনি টিউবারকিউলোসিস রোগে আক্রান্ত। কারণ টিবি বা যক্ষা যে রোগটা বলো তোমরা, টিবি বা যক্ষা রোগে তার ভাই বোন মারা গেছে, এও সেই টিবি যক্ষা রোগে আক্রান্ত হয়ে আছে, যে কোনো সময় মরতে পারে। তাই বলছে when my days are done, যখন আমার দিন শেষ হয়ে যাবে, must though be নাম্বারড, তখন তোমাকেও গোনা হবে। কার সঙ্গে গোনা হবে, কিভাবে গোনা হবে? দেখো পরের লাইনটা, উইথ ডেথলেস ট্রিজ, এটা অমর গাছদের সঙ্গে। উইথ ডেথলেস, ডেথলেস মানে কি? মৃত্যুহীন। মৃত্যুহীন মানে হচ্ছে অমর, ট্রিজ মানে গাছ। তাই ক্যাজরিনা ট্রিকে বলছে যে আমি তোমার নামে একটা কবিতা লিখে যাব। অর্থাৎ আরেকটা কথা বলি, এই পৃথিবীতে কোনো মানুষ, কোনো জীব চিরকালের মতো বেঁচে থাকে না, কিন্তু এই পৃথিবীতে প্রত্যেকটা জীব মানুষের ইচ্ছা করলে তারা তার স্মৃতি রেখে যেতে পারে। তাই এই স্মৃতির মাধ্যমে তারা বেঁচে থাকে। কখনোই কোনো মানুষ চিরকাল পৃথিবীতে বেঁচে থাকবে না, কিন্তু এখানে তার কর্ম, তার স্মৃতি এই পৃথিবীতে টিকে থাকবে। আর এই স্মৃতি ও কর্মকে তার পরবর্তী প্রজন্ম অমর করে রাখতে পারে, সেটা যদি রাখার মতো হয়। তো দেখো পরে কি বলছে, যে তরুদ বলছে যে কাজরিনা ট্রিকে আমি তোমাকে আমার কবিতার মাধ্যমে অমর করে রাখবো। তুমি তোমার মৃত্যু হয়ে গেলে তোমাকে কিন্তু গোনা হবে। যে সমস্ত গাছগুলো অমর গাছ আছে না, তাদের সঙ্গে তোমায় গোনা হবে। তাই বলছে মাস্ট দো বি নাম্বারড, তোমাকেও একদিন গোনা হবে। when my days are all done, যখন আমার দিন শেষ হয়ে যাবে। with deathless trees, অমর গাছদের সঙ্গে তোমার গোনা হবে। কাদের মতো? লাইক দোজ ইন বর্ডেল। আচ্ছা, বর্ডেল মানে হচ্ছে সমুদ্রের একটা উপকূলে একটা জায়গা, সেই বর্ডেলে ওখানে উই বলে কিছু গাছ আছে, সেই গাছগুলো অনেক বড় বড় গাছ। সেই গাছগুলোকে নিয়ে কবিতা লিখেছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বর্ডেলের ওই সমস্ত বড় বড় গাছগুলোকে নিয়ে, যেগুলোকে উই গাছ বলা হয়, সেই উই গাছগুলোকে নিয়ে কবিতা লেখার কারণে উই গাছগুলো অমরতা পেয়েছিল উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের হাত ধরে। অর্থাৎ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কবিতায় জায়গা পেয়ে সেই গাছগুলো অমর হয়ে গেছে। তাই কাজরিনা ট্রি, আবার কাজরিনা ট্রি কবিতায় কাজরিনা ট্রিকে একটা কবিতা উৎসর্গ করতে চাইছে কবি তুরুদত। তাই এই কবিতার মাধ্যমে কাজরিনা গাছকে অমর করতে চাইছে, লাইক কিরকম? লাইক দ্য বর্ডেল। অর্থাৎ ওই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ যেমন বর্ডেলে গাছগুলোকে অমর করেছিল, তেমনই তুরুদত বলছে আমিও তোমাকে আমার এই কবিতার মাধ্যমে অমর করে রাখবো। ওই অমর গাছদের সঙ্গে তোমার গোনা হবে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? তারপরে এসো, বলছে আন্ডার হুজ আউটফুল ব্রাঞ্চেস লিঙ্গার পেল, তোমার এই অদ্ভুত শাখা প্রশাখার নিচে এসে থমকে যাবে। আন্ডার, নিচে, হুজ আউটফুল, আউটফুল ব্রাঞ্চেস, এই অদ্ভুত শাখা প্রশাখা তোমার, তার কাছে লিঙ্গার মানে দাঁড়িয়ে যাওয়া, পেল মানে বিবর্ণ, থমকে যাওয়া। অর্থাৎ তোমার এই অদ্ভুত শাখা প্রশাখার নিচে এসে থমকে যাবে। কি থমকে যাবে? ফেয়ার, ভয়। আর কি? ট্রিমলিং হোপ, কম্পমান আশা, অ্যান্ড ডেথ, মৃত্যু। আর কি? দ্য স্কেলেটন, অর্থাৎ কঙ্কাল সার। অ্যান্ড টাইম দ্য শ্যাডো, আর কি? সময়ের একটা ছায়া, সময়ের ছায়া মূর্তি। আচ্ছা, সবচেয়ে শক্তিশালী কে জানো? প্রত্যেকটা যতগুলো জিনিস আছে, যতগুলো ঘটনা আছে পৃথিবীর বুকে, এদের মধ্যে সবচাইতে একমাত্র শক্তিশালী হচ্ছে, সবচাইতে বেশি শক্তিশালী হচ্ছে সময়। কারণ কি? যত বড় বড় আমাদের পৃথিবীর বুকে, আমাদের ভারতবর্ষের বুকে তোমরা দেখতে পাবে, যে যে শক্তি এসে আমাদের ভারতবর্ষকে শাসন করেছে, শোষণ করেছে, চালিত করেছে, এই সমস্ত রাজশক্তিগুলোকে একদিন সময়ের স্রোতে ভেসে যেতে হয়েছে। আজ যে রাজশক্তি, আজ যে শক্তি আছে, কি দীর্ঘদিন পূর্বে দেখো তা ছিল না, সেটা যা ছিল তার পূর্বেও তা ছিল, অন্য কিছু ছিল। তাই এইরকম সবাইকে একদিন বিলীন হতে হয়েছে, সময়ের স্রোতে সবাইকে ভেসে যেতে হবে। আমরা আজকে যে অবস্থায় আছি, আজ থেকে 10 বছর পর আমার আর সেই অবস্থা থাকবে না। তোমরা আজকে যখন ছাত্র অবস্থায় আছো, আজ থেকে 15-20 বছর পর দেখবে তোমরা কোন জায়গায় চলে গেছো। কে নিয়ে গেল তোমাকে এখানে? কোন শক্তি নিয়ে যেতে পেরেছে? সময়।
এটা নিয়ে যাচ্ছে কে? সময়। এই সময়ের স্রোতে প্রত্যেকটা জীব জন্তু মানুষকে তো বটেই, তাকে সময়ের স্রোতে ভাসতে হতে কোথাও না কোথাও যেতে হবে। আর সময়ের ছায়া, সময়ের এই স্রোত বড়ই কঠিন, একে প্রতিহত করতে কেউ পারবে না। প্রত্যেকটা সময়ে এসে প্রত্যেকটা মানুষকে ঠিক ঠিক সময় ঠিক জবাব ও ঠিক ঠিক শিক্ষা দিয়েই দেবে। তাই বলছে এখানে কাজিরা ট্রিকে তোমার এই অদ্ভুত শাখা প্রশাখার নিচে এসে ভয়ে থমকে যাবে, সেখানকার এসে থমকে যাবে কে? ভয় থেমে যাবে, কম্পমান আশা থেমে যাবে, মৃত্যু থেমে যাবে, আর থেমে যাবে কিরকম? তোমার সেখানে কঙ্কাল। আর সময়ের ছায়ামূর্তি, অর্থাৎ সময় যেমন সবাইকে ভাসিয়ে নিয়ে যায়, তোমাকে ভাসিয়ে নিয়ে যেতে পারবে না। তোমার অস্তিত্বকে নিয়ে যেতে পারবে কিন্তু তোমার স্মৃতিকে নিয়ে যেতে পারবে না। কারণ আমি যে কবিতা লিখে যাচ্ছি, এই কবিতায় কাছে তুমি, কবিতার মাধ্যমে তুমি অমর হয়ে থাকবে। বাস্তবে হয়তো তুমি থাকবে না, তোমার অস্তিত্ব নিয়ে হয়তো তুমি থাকবে না, কিন্তু তুমি, তোমার স্মৃতিটা প্রত্যেকটা মানুষের কাছে থাকবে। তাই তাদের মনে, তাদের জ্ঞানে তুমি অমর হয়ে থাকবে আমার এই কবিতার মাধ্যমে। আর কথাটা আজকে সত্যই, এই কাজিরিনা গাছটাকে আমরা জানতেই পারতাম না যদি না তরুদত্ত কাজিরিনার আওয়ার ট্রি কবিতাটা না লিখে আমাদেরকে না দিত। যদি এই কবিতা তিনি না লিখতেন তাহলে আমরা পড়তেও পারতাম না, বুঝতেও পারতাম না। আজ আমাদের সকলের কাছে এই কাজিনা ট্রিটা সুপরিচিত, তাহলে অবশ্যই কাজিনা ট্রি গাছটা আমাদের কাছে, মানে কাজিনা ট্রি আমাদের কাছে একটা সুপরিচিত এবং আমাদের কাছে অমর। কেননা তার মৃত্যু পরে এখন যদি আমরা দেখতে যাই সেই 1877 সালের কথা, সেই 1877 সালে সেই গাছ কি আমরা খুঁজে পাবো? অসম্ভব, খুঁজে পাবো না। তবুও আমরা তাকে কবিতার মাধ্যমে পাচ্ছি। আর তরুদত্ত এই কথাটাই বলতে চেয়েছে যে আমি তোমাকে আমার কবিতার মাধ্যমে অমর করে রাখবো, যেখানে সময়ের ছায়া তোমার উপরে পড়বে না, সময়ের ছায়া তোমাকে ফেলতে, তোমার উপর সময়ের ছায়া তোমাকে ছেয়ে ফেলতে পারবে না। বেশ, তারপরে এসো এন্ড দো উইক দ্য ভার্স। আর কি বলছে? আমি তোমার যে কল্পনা করছি, আমি তোমার যে রচনা করছি, আমি তোমার যে সৌন্দর্য প্রকাশ করছি, তবু হয়তো সেটা কম হচ্ছে, সেটা হয়তো আমার দুর্বল হচ্ছে। কি বলছে? এন্ড দো উইক দ্য ভার্স, যদিও আমার কবিতায় হয়তো তোমাকে আমি সম্পূর্ণ প্রকাশ করতে পারছি না, আরো বড় করে তোমায় প্রকাশ করা যেত। দ্যাট উড দে বিউটি ফেন, কারণ তুমি দাই বিউটিফুল ফেন, মানে তুমি হয়তো, আমি যেভাবে তোমায় বর্ণনা করছি কাজিনা ট্রিকে, তার থেকে তুমি নিজের জন্যই হয়তো তুমি আরো বেশি গুণবান, আরো বেশি সুন্দর, আরো বেশি অফ ফেন রিহার্স। তবুও তবুও তোমার মানে কি? আমার একটা ইচ্ছা। কি ইচ্ছা? তবু আমার ইচ্ছা, মে লাভ ডিফেন্ড দি ফ্রম অবলিভিয়ন কাজ, অর্থাৎ তবুও আমার ইচ্ছা, মে লাভ, আমার এই মানে একান্ত ইচ্ছা, আমার এই ভালোবাসা, ডিফেন্ড মানে প্রতিহত করতে পারবে, দি তোমাকে, ফ্রম অবলিভিয়ন কাজ ভুলে না যেতে, অর্থাৎ ভুলে যাওয়া থেকে বাঁচিয়ে রাখবে। মানে আমার এই কবিতা, আমার এই ভালোবাসা তোমাকে বিস্মৃতির জগৎ থেকে বাঁচিয়ে রাখবে, স্মৃতির জগতে খাড়া করে রাখবে। অর্থাৎ আমার এই ভালোবাসা, আমার এই কবিতা তোমাকে যে উৎসর্গ করলাম, এর মাধ্যমে তুমি কখনোই, তোমাকে কেউ ভুলতে পারবে না, তুমি সেটা অমর হয়ে থাকবে। অবলিভিয়ন্স মানে ভুলে না যাওয়া জগতে তুমি থাকবে।